আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে আলো অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তরগুলো করে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে এমসিকিউ। হিরেক চকচকে দেখায় আলো যে ধর্মের জন্য তা হলো, দেখো চেষ্টা করো কোনটা হবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, দুটি সমতল দর্পণের মধ্যে 30 ডিগ্রি কোণ করেছে, তাদের মাঝামাঝি জায়গায় বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব পাওয়া যাবে? দেখো 30 ডিগ্রি কোণ করা থাকলে উত্তরটা হবে 11টি। প্রতিসরাঙ্কের মান বেশি যে রঙের সেটি হলো, বলতো কোনটা হবে? নীল আলো। আচ্ছা, বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত ডিগ্রি হবে? দেখো 24.5 ডিগ্রি। আচ্ছা, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা কী ধরনের হয়? দেখো অসৎ। ঘন মাধ্যমে আপতন কোণ ইকুয়াল সংকট কোণ হলে প্রতিসরণ কোণের মান কত হবে বলো? চেষ্টা করে দেখো, 90 ডিগ্রি। আচ্ছা, সমতল দর্পণ লম্বভাবে আপতিত আলোকরশ্মি ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আচ্ছা, ক্যালেডোস্কোপ খুব যন্ত্রের আয়না এটি, তা এটা 3টি দৈর্ঘ্য প্রস্থ যে অনুপাতটা কত হয় বলো তো? 4:1। আচ্ছা, সিনেমার পর্দা হওয়া উচিত কীরকম? অপশানগুলো দেখো, সাদা ও অমসৃণ। পেরিস্কোপ যে নীতির উপর প্রতিষ্ঠিত হলো তা হলো, দেখো কোনটা? প্রতিফলন। আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়? এটা বললাম, একই রকম প্রতিফলন। দুটি আয়নার প্রতিফলক তল দুটিকে পরস্পর 30 ডিগ্রি করে রাখলে তাদের প্রতিবিম্ব সংখ্যা কটা হবে? 11টি। আচ্ছা, এর ফর্মুলা দিয়ে অঙ্ক পরে তোমাদের দেখাচ্ছি। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হবে? 90 ডিগ্রি। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার জন্য অন্যতম কারণ হলো প্রতিফলন। লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মান বেশি হয় কোন বর্ণের আলোর ক্ষেত্রে বলো তো? লাল বর্ণের। মরীচিকা মরুভূমির ঘুমের কারণটা কি বলো তো? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের একটি বস্তু রাখলে কটা প্রতিবিম্ব হবে? 360/60 - 1, অর্থাৎ 5টি। 6 - 1 হয়ে যাচ্ছে। পেরিস্কোপের দর্পণগুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে বলো? 45 ডিগ্রি। আচ্ছা, দুটি দর্পণকে আনতভাবে রাখা হলো, তাহলে দর্পণ দুটি মাঝখানে বস্তু রাখলে 4টি বিম্ব তৈরি হয়, তখন দর্পণের মাঝে কোণ কত হবে? 4টে প্রতিবিম্ব হলে মানে কটা কোণ হবে? দেখো কোণটা হবে 72 ডিগ্রি। আচ্ছা, সমতল দর্পণে বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে, মানে অর্থাৎ সোজা, উল্টো নয়। হয়ে গেল এমসিকিউগুলো। এবার ছোটো ছোটো প্রশ্নগুলো আমরা করব। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না? মরুভূমি মরীচিকা। আচ্ছা, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এটাও মরুভূমি মরীচিকা হয়। আবার ধরো শীতের দেশে যে নৌকো উল্টো করে ভেসে আসে আকাশের মাধ্যমে, সেটাও বলতে পারো, আলাদা কোনো নাম নেই। আপতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণের মান সমান হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 35 ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা কটি হবে? 7টি। দুটি সমান্তরাল আয়নার মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে, দেখো এখানে উত্তরটা হবে অসংখ্য। আচ্ছা, কালাইডোস্কোপে ব্যবহৃত সমতল দর্পণের আয়নাগুলির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:4। প্রস্থ দৈর্ঘ্য হলে 4:1। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে অসৎবিম্ব বলে, মিথ্যা। আচ্ছা, সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সৎবিম্ব। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন? কারণ আলোর পুরোটাই আবার আগের মাধ্যমে ফিরে আসে, তাই তো। সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুই মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোকরশ্মির বর্ণের উপর। সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান, সত্য না মিথ্যা? সত্য। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির ড্যাশ দিয়েছে, কী হবে? মরীচিকা। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে হয় তা কী জাতীয়? অসৎ প্রতিবিম্ব। সমতল দর্পণে কী জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়? অসৎ প্রতিবিম্ব। কোনো বস্তুকে সমতল দর্পণে দুই দিকে 2 ফুট সরালে প্রতিবিম্বের সরণ কতটা হবে? 2 ফুটই হবে, কারণ দর্পণকে সরালে সেটা আলাদা ব্যাপার, এখানে প্রতিবিম্ব বস্তুকে সরানো হচ্ছে 2 ফুটই চলবে। যে প্রতিবিম্ব পর্দায় ফেলে যায় তাকে কি বলে? সৎবিম্ব। মরীচিকা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎবিম্ব। যে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির ঠিক কারণ লেখো। প্রতিবিম্ব সৃষ্টির কারণ আলোর প্রতিফলন। তাহলে হয়ে গেল ছোটো প্রশ্ন। এবার সংক্ষিপ্ত প্রশ্নে আসছি। সংক্ষিপ্ত প্রশ্নে কতগুলো অঙ্ক দিয়েছি তোমাদের, দেখো এই যে 45 ডিগ্রি করে দুটো সমতল আয়না রাখলে কত কী হবে? দেখো এই অঙ্কটা 360 ওই কোণ -1, উত্তরটা হবে 7। এরকম দেখো আরও একটা কোশ্চেন দিয়েছি, 60 ডিগ্রি কোণ রাখলে কতগুলো প্রতিবিম্ব হবে? তাহলে 360/60 - 1 হবে। দেখো একই উত্তর হবে, তাহলে 6 - 1 5। আর যদি 5টা প্রতিবিম্ব হয়
তাহলে কোনটার মান কত, তাহলে একটু ক্যালকুলেশনটা উল্টো করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা 5 ধরে নিই, দেখো কোণের মানটা বার করতে হবে 60 ডিগ্রি। আচ্ছা, এটি সদ্বিম্ব, একটি অসৎ প্রতিবিম্ব উদাহরণ দাও, কি পার্থক্য আছে বলে। সিনেমার পর্দায় সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে সৎ, আর মরিচভূমি মরিচিকা হচ্ছে অসৎ। সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, কিন্তু অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না, এটাই প্রধান পার্থক্য। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, শ্রেণীর সূত্রটি লেখো। তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা লিখে দিচ্ছি। প্রতিসরণের সময় আলোর রং ও মাধ্যম যদি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে, এবং আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলে প্রতিসরাঙ্কের মানও পরিবর্তিত হবে না। হিরে চকচক করে কেন? বায়ু সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ খুবই কম, 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ুর মাধ্যমে যাত্রাকালে সমস্ত আলোকরশ্মির আপতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়। তার ফলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে, যার ফলে হিরেকে চকচকে দেখায়। অসৎবিম্ব বলতে কী বোঝো? পরম প্রতিসরাঙ্ক সংকট কোণ বলতে কী বোঝায়? অসৎবিম্ব হচ্ছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অসৎবিম্ব বলে। আর পরম প্রতিসরাঙ্ক যখন আলোকরশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ওই মাধ্যমে প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। আর সংকট কোণ হচ্ছে আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। এটা মাথায় রাখতে হবে, যখন আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে সেক্ষেত্রে এটা উল্লেখ করাটা উচিত। এবং আপতন কোণের সেই মানকে সংকট কোণ, ওই দুটি মাধ্যম সংকট কোণ বলে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সাধারণত আলোর রং এবং দুটি মাধ্যমের প্রকৃতির উপর। মানে প্রকৃতি বলতে সেটা গ্যাসীয় কি তরল, মানে ধরো একটা কি মানে বায়ু থেকে গ্যাসে আসছে, বাতাসে মানে কাঁচে ঢুকছে, বায়ু থেকে জলে ঢুকছে, জল থেকে কেরোসিনে ঢুকছে, এই দুটো প্রকৃতির উপর। আর আলোর রং তো জানো, ভিপজিওরের যে কোনো একটা রঙকে নিয়ে ভাবতে পারো। সংকট কোণ কাকে বলে চিত্রসহ বুঝিয়ে দাও। মরুভূমি মরিচিকা কোন ধরনের প্রতিবিম্ব? দেখো সংকট কোণের তো একটু আগে বলেই এসেছি। দেখো এই যে সংজ্ঞাটা ভালো করে দেখে নাও, একই রেখে মাথায় রাখতে হবে। আলোকরশ্মিকে অবশ্যই এটা দেখতে হবে যে ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় এটা উল্লেখ করবে, তারপরে এই লেখাটা লিখবে। আর মরিচিকা হলো অসৎবিম্ব। সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পর সূর্যকে দেখা যায় কেন? বায়ুমণ্ডল আরও প্রতিসরণের জন্য সূর্যাস্তের পর সূর্যকে দেখা যায়, কারণ দেখা যাবে স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠের চেয়ে বায়ুর ঘনত্ব বেশি, তাই যত উপরে উঠে যায় তত বায়ুর ঘনত্ব কমে যায়। এবং সূর্যোদয় সূর্যাস্তের সময় দিগন্ত রেখা নিচে থাকলেও সূর্য আগত আলোক রশ্মিগুলো ঘনস্তরের মাধ্যম থেকে লঘুতর অংশে প্রতিষ্ঠিত হয়, ফলে প্রতিস্তরে প্রতিষ্ঠিত রশ্মিগুলো অবিলম্বের দিকে বেঁকে যায়। একটি বাঁকা পথে সুপৃষ্ঠে চোখে পৌঁছায়, দর্শকের চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাই রশ্মিগুলোকে সোজা চোখে দেখে। ফলে সূর্যের আপাত অবস্থান ওর প্রকৃত অবস্থান হচ্ছে কিছুটা ওপরে হয়, এবং সূর্যোদয়ের কিছুটা আগেও সূর্যোদয়ের কিছুটা পরে দিগন্ত রেখার নিচে থাকলেও সূর্যকে আমরা দেখতে পাই। কচু পাতার উপর জল পড়ে চকচক করে কেন? ফোঁটাটা, কচু পাতার উপর জল পড়লে ফোঁটা চকচক করে বেড়ায়, তার কারণ হচ্ছে পড়া আলো বায়ু থেকে জলের মাধ্যমে প্রবেশ করে, আবার যখন জল থেকে বায়ুতে বেরিয়ে আসতে চায় তখন জল ও বায়ুর বিভবতলে ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোকরশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত আলোকরশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে, যার ফলে কচু পাতার উপর জলের ফোঁটা চকচকে দেখায়। জলের ভিতরে বুদবুদ চকচকে দেখায় কেন? জলের ফোঁটার উপর পড়া আলো জল থেকে বায়ুতে প্রবেশ করে, তখন জল ও বায়ুর বিভবতলে দুটি মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোকরশ্মি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত আলোকরশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচক করে দেখে, যার ফলে জলের ফোঁটা চকচকে দেখায়। সদ্বিম্ব অসদ্বিম্ব দুটো পার্থক্য লেখো। একটু আগে তো বলেই এসেছি, আবার বলে দিচ্ছি। কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মিগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর একটি বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে সদ্বিম্ব বলে। আর অসদ্বিম্ব দেখো ডান দিকে লেখা আছে, কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, বা তখন দ্বিতীয় বিন্দু অসদ্বিম্ব বলে। আর সদ্বিম্ব পর্দায় ফেলা যায়, অসদ্বিম্ব পর্দায় ফেলা যায় না। সিনেমার পর্দায় প্রতিবিম্ব সদ্বিম্ব, আর মরিচিকা হচ্ছে অসদ্বিম্ব। উদাহরণটা না দিলেও চলবে, প্রথম দুটো লিখলেই হবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? যখন আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে সম্পূর্ণ আগের মাধ্যমে ফিরে যায়। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ঘন থেকে লঘু মাধ্যমে আসার সময় ঘটনাটা ঘটে, এটা লেখা উচিত এবং উল্লেখ করবে। এই ঘটনাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। প্রতিসরণ কাকে বলে? লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের চিত্র দাও। আলোকরশ্মি কোনো মাধ্যমে যেতে অন্য মাধ্যমে যাওয়ার সময় যখন দুই মাধ্যমে বৃহত্তর থেকে গতিপথে পরিবর্তন করে, অর্থাৎ সোজা বেরিয়ে যায় না, কিন্তু ওই মাধ্যম দিয়ে অন্যভাবে একটু বেরিয়ে যায়, এই গতিপথে পরিবর্তনকে প্রতিসরণ বলা হয়। দেখো ছবি দেওয়া হয়েছে, ঘন থেকে লঘু মাধ্যমে এলে দেখো আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আর দ্বিতীয় ছবিটা দেখো লঘু থেকে ঘন মাধ্যমে আসার সময় আলোকরশ্মি অবিলম্বে কাছে চলে আসছে। এই ছবি দুটো ভালো করে দেখে রাখবে। সমতল দর্পণে দুটি প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। সমতল দর্পণে প্রতিবিম্ব বৈশিষ্ট্য এক, গঠিত প্রতিবিম্ব অসৎ ও সমশিষ্য হবে। আর সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। চিত্রসহ সংকট কোণ অভ্যন্তরীণ পরিবর্তন, এগুলো তো জানো। এই যে সংকট কোণের ছবি দেখো, যদি প্রতিসরণ কোণের মানটা মানে ঘন থেকে লঘুতর মাধ্যমে আসার সময় 90 ডিগ্রি হচ্ছে, দেখো এই লাল অ্যারো দিয়ে দেখানো আছে বাঁদিকে, তাহলে সংকট কোণ ওই যে কোণটা হবে সংকট কোণ। অবিলম্বের সঙ্গে যে কোণটা হয় সেটা হচ্ছে সংকট কোণ। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, প্রতিষ্ঠিত দুই মাধ্যমে বিহতন হিসেবে বেরিয়ে যায়, তাকে ওই সংকট কোণ বলে। আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ছড়ে দেখো, যদি আপতন কোণের মানটা ঘন থেকে লঘুতে আলো আসার সময়
দুই মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে দেখো আগের মাধ্যমে ফিরে যায়। এটা হচ্ছে গিয়ে ঘন মাধ্যমে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে সংকট কোণ। দেখো এখানে সংকট কোণে লেখাটা লেখা আছে, ঘন থেকে লঘু মাধ্যমে আসার সময় যদি তৃতীয় মাধ্যমে প্রবেশ না করে আলোটা যদি ফিরে যায়, তখন কখন হচ্ছে এটা? আপতন কোণের মানটা অবশ্যই দুই মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। সিনেমা পথে সাদা অমসৃণ হয়, কারণ সাদা রং, সাতটা রঙের সমষ্টি সাদা রং অন্য কোনো রঙকে শোষণ করে না, তাই সিনেমা পথে সাদা কাজে সব রকম রঙকে প্রতিফলন করে। আর সাদা রঙের জন্য প্রতিবিম্ব উজ্জ্বলতা বাড়ে, সিনেমা পরিষ্কার দেখা যায়। সিনেমা পথে অমসৃণ করা হয়, তাহলে অমসৃণ হলে বিক্ষিপ্ত প্রতিফলন হবে, এবং বিক্ষিপ্ত প্রতিফলন হলে সিনেমার ফলে বসে থাকা সমস্ত দর্শকের চোখে গিয়ে এটা পৌঁছবে। কারণ শুধু একটা দিকে পৌঁছলে তো ভালো করে সিনেমা দেখা যাবে না। আভ্যন্তরীণ পুনঃদুটো সত্য লেখো। আলোকরশ্মিকে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হবে, এবং দ্বিতীয় হচ্ছে আলোকরশ্মি কোনো অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা এখানে লেখা নেই, সেটা তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। ঘন থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মিকে যেতে হবে। প্রতিসরণের দুটো সূত্র লেখো। আপতন কোণ, বৃহত্তর আপতন পর্যন্ত অবিলম্ব প্রতিসরণ রশ্মি প্রতিসরণের পর একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা যেটা স্নেলের সূত্র, সেটা আগে একবার বলে এসেছি, দেখো সেটা আবার দ্বিতীয়বার লেখা আছে, আমি এটা আর বললাম না, তোমরা দেখে নাও। আচ্ছা, আমরা প্রায় শেষ করে ফেলেছি। আলোর প্রতিফলনের দুটো সূত্র লেখো। সিনেমা পথে কীভাবে প্রতিফলন করতে হয় সিনেমা পর্দায়। প্রতিফলনের প্রথম সূত্র, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন অবিলম্ব একই থাকে, এবং আপতন কোণে প্রতিফলন করে মান সমান হয়। আর সিনেমা পর্দায় হচ্ছে সদ্বিম্ব। পেরিস্কোপের ব্যবহার লেখো। আগের দিনে খেলার মাঠে বাইরে দর্শক পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতো, তাছাড়া পেরিস্কোপ ব্যবহার হতো সাবমেরিন ট্যাঙ্ক ইত্যাদিতে। লাস্ট প্রশ্ন, মরীচিকা সৃষ্ট প্রতিবিম্বের প্রতি মুহূর্তে অবস্থান পরিবর্তন ঘটে কেন? অপেক্ষাকৃত উত্তপ্ত বায়ুস্তরে বায়ু হালকা হয়ে উপরে উঠে আসে, উপর থেকে হালকা বায়ু ঠান্ডা স্তর নিচের দিকে নেমে আসে। এর ফলে এই স্তরগুলির মধ্যে একটি পরিচলন স্রোতের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে উষ্ণতা পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলো ঘনত্ব, প্রতিসরণ অবনত পরিবর্তন হতে থাকে। এই স্তরগুলোর মধ্যে চলতে থাকা আলোকরশ্মিগুচ্ছ গতিপথ বরাবর পরিবর্তিত হতে থাকে, ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থান ও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করছি তোমাদেরকে এই প্রশ্নোত্তরগুলো করে দিলাম। তোমরা এগুলো ভালো করে লিখে নাও। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো।